বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অভিনন্দন এবং একই সঙ্গে বুঝতে চাইছি যে গণতন্ত্রের এই নতুন যাত্রা কেমন মনে হচ্ছে, বা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কতটা শেষ পর্যন্ত পূরিত হবে, লক্ষণ কি বলছে? কয়েকটা দিন যদিও মাত্র গেল, কিন্তু শুরুটা কেমন হলো? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচক সরোয়ার ভাই, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার অভিবাদন, সালাম। হ্যাঁ, এটা ঠিক, আসলে গণতন্ত্রের একটা যাত্রা শুরু হলো। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই গণতন্ত্র, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক আত্মদান, অনেক রক্তদান, এর বিনিময়ে এই নির্বাচন বা গণতন্ত্রের যে যাত্রা। ধরেন আমাদের অনেক জায়গায় অনেক ক্ষয় হয়েছে, অধঃপতন হয়েছে, ধ্বংস হয়েছে, জাতি রাষ্ট্র হিসেবে বা প্রতিষ্ঠান বলেন বা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলেন, আমাদের রীতি বা কালচার বলেন, এগুলো অনেক ক্ষেত্রে অনেক বদল হয়ে গেছে ইতিমধ্যেই। পদ্মা, মেঘনা, তারপরে মধুমতি দিয়ে অনেক পানি গড়াইছে। তো নতুন একটা সরকার, নতুন যাত্রা, নতুন বাস্তবতা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, এটা নিয়েই আমাদের আসলে পথ চলা। আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে মানুষের বিপুল প্রত্যাশা, আমাদের তৃতীয় বিশ্বের দেশ, আমাদের সীমিত সম্পদ, এর মধ্য দিয়ে মানুষের বিপুল প্রত্যাশা আছে। একটা মাত্র গণতন্ত্র বা একটা মাত্র নির্বাচনের সুইচ দিয়েই আপনি সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবেন না, এটা যেমন বাস্তবতা। আবার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ন্যূনতম সমন্বয় থাকতে হবে। আর তার আগে ধরেন একটা সরকার যারা যাত্রা শুরু করলো, তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, তাদের আন্তরিকতা বা তাদের কি বলবো এফিসিয়েন্সি, আপনি যাই বলেন, এটা যেমন কাম্য, মানুষ নিশ্চয়ই বুঝবে। ধরেন অনেক ব্যাপার, অনেক এর মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, উপসাগরে যে যুদ্ধ। বিএনপির দুর্ভাগ্য, ধরেন প্রথমবার যখন বিএনপি ক্ষমতায় আসলো, ইরান ইরাক, এই কুয়েত প্রথম বোধহয় যুদ্ধ হয়ে গেল, তারপর ইরাক যুদ্ধ, ইরাক আমেরিকা যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে 2001 সালে আবার বোধহয় 9/11-এর যে একটা ঘটনা, টুইন টাওয়ার, এইবার ওই কয়েকদিনের মাথায় এটা হলো। এটা একটা বিরাট প্রভাব আছে। হ্যাঁ, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো তো, ওয়েস্টেও হয়, পশ্চিম উন্নত দেশগুলোতে তো হয়ই, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে এর মারাত্মক প্রভাব পড়ে। কতটুকু জয় হবে, যুদ্ধের গতি প্রকৃতি কী হবে, কতদিন স্থিতিশীল হবে, এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো যে যাত্রাটা শুরু হয়েছে, আমি মনে করি যেমন কিছু আপনি একটা সরকারের যাত্রাকে আপনি ইতিবাচক নেতিবাচক সব কিছু হিসেবে আপনি দেখতে পারবেন। ধরেন আপনি যদি ভালো দিকটা খুঁজেন, তাহলে অনেক কিছুই খুঁজে পাবেন। যেমন প্রথম কথা বলি, সরকারের মাত্র 4 দিনের মাথায় একটা সরকার বা 5 দিনের মাথায় বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী, বাংলাদেশের এখন অর্ধেকের বেশিরভাগ মানুষ কৃষি পেশার সাথে সংযুক্ত, 12 লক্ষ কৃষকের 1500 কোটি টাকার কৃষি ঋণ মাফ করে দিল সরকার একটা অর্ডারের মধ্য দিয়ে। এবং এই সুবিধাটা প্রান্তিক জনগোষ্ঠী পাবে, কিন্তু এর মধ্যে কোনো দুর্নীতিও নাই, নয় ছয়েরও সুযোগ নাই। মানে একেবারে প্রকৃত কৃষক যাদের 10,000 টাকা ঋণ এবং সুদসহ, সেই ঋণটা মাফ করে দিল বিএনপি। তারপরে আপনার প্রধানমন্ত্রীর যে ব্যয়, আপনারা জানেন যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর ব্যয় নির্বাহ বা তার অফিস, তার চলন বলন, তার আপ্যায়ন ভাতা বিগত দিন আমরা দেখেছি এই গরিব রাষ্ট্রে, গরিবের ঘোড়া রোগের মতো। আমরা বিশ্বাস করি ওই জায়গাটা উনি একটা সূচনা করেছেন, এবং এই ব্যয় কমপক্ষে 3/1 বা 4/1 উনি নামে আনতে পারেন, এটা কম খরচ না। আপনি জানেন তো নিশ্চয়ই যে আমরা যখন প্রথম আমাদের সংসদীয় কমিটি মিটিং হলো শপথের পরে, সেখানে আমরা কিন্তু নির্বাচনের আগে এটা বলিনি, সস্তা জনপ্রিয়তা ভোটের জন্যও না, যেটা জামাত বলেছিল। আমরা বলেছি আমরা 213 জন এমপি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা সরকারি প্লট নিব না। প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন, আমরা এক বাক্যে সমস্ত এমপিরা সেটা মেনে নিয়েছি। আপনি চিন্তা করতে পারবেন কিনা জানি না, এখানে কমপক্ষে 5,000 কোটি টাকা সাশ্রয় হবে রাষ্ট্রে, 5,000 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। তো এটা একটা ইতিবাচক দিক আপনি মনে করতে পারেন, ধরতে পারবেন। এবং আরও অনেকগুলো দিক, আমি ওই দিন পরশুদিনই আমি আসতেছিলাম কাকরাইল থেকে, আমি দেখলাম প্রধানমন্ত্রী আসছেন, আমি ওনাকে একটা সালাম দেওয়ার সুযোগ পেলাম, কিন্তু উনি হয়তো তাকান নাই, ফোনের মধ্যে কাজ করতেছিলেন। তার পাশাপাশি আমি আসলাম। এটা আমার কাছে অকল্পনীয় একটা ব্যাপার মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যদিও অনেকে ওনার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, এটা প্রকাশ করেন, আমি জানি না উনি কতক্ষণ এভাবে চলতে পারবেন, কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ উদ্যোগ রাষ্ট্রের সর্বব্যাপী। এবং উনি যেভাবে শুরু করেছেন, ওনার কাজ শুরু সকাল 9টা,
3টা 3:30 বা দিন রাত বন্ধের দিন যেভাবে উনি কাজ করতেছেন, এবং আমি মনে করি আমি ওনাকে কাছ থেকে যেভাবে দেখেছি, ওনার আন্তরিকতার বিন্দু মাত্র কোনো ঘাটতি কিন্তু উনি নাই। একাই তো সব না, না, আর উনি একা একা সব পারবেনও না। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি বলেছেন। উনি আমাদেরকে অ্যাপিল করেছেন, উনি আমাদেরকে অ্যাপিল করেছেন সকলের কাছে। দেখেন, এই মানে বিপুল সম্ভাবনা যেমন আছে, আবার বিপুল মানে কি বলে এটা, ঝুঁকি। বিপুল ঝুঁকি বা বিপুল একটা বাধা, ব্যারিকেড আমাদের এখানে আছে। সেই জন্য উনি বলেছেন যে দেখেন, এটা আমি একা পারবো না, আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের লাগবে। আমরা যদি এটা না পারি, এটা না পারি, এই মানুষের যে প্রত্যাশা, এই যে যে চ্যালেঞ্জেসগুলা, এই অর্থনীতির চ্যালেঞ্জ, রাজনীতির চ্যালেঞ্জ বা রাজনীতির চ্যালেঞ্জ, গণতন্ত্রের চ্যালেঞ্জ, সমস্ত যে চ্যালেঞ্জ, উনি খুব বিনীতভাবে এবং খুব ইমোশনালি আমাদেরকে বলেছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন না, তারও আগে, যে দেখেন এই যে যে চ্যালেঞ্জেসগুলো, এইগুলো আমি একা পারবো না। আমি যখন একা থাকি, আমি যখন চিন্তা করি, তখন আমার বুকের মধ্যে থুক করে। জাস্ট উনি এই ল্যাঙ্গুয়েজটা বলেছেন। সেই জন্য আপনারা যদি প্রত্যেকেই আমাকে সহযোগিতা না করেন, বা আমাদেরকে সবাই যদি আমরা একসাথে কাজ না করতে পারি, বা আমরা যদি আবার কেউ ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাই, তাহলে বাংলাদেশটাই বিপদে পড়ে যাবে। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা আমি আসছি আপনার কাছে। তার মানে ওনার আবেগ, ইমোশন, ওনার সদিচ্ছা, আমি মনে করি না যে কোনো ব্যত্যয় আছে বা কোনো ইন্টেনশন আছে বা ওনার আন্তরিকতার কোনো ঘাটতি আছে। আমরা একটু টেবিলের অপর প্রান্ত থেকে শুনি ব্যারিস্টার সরওয়ার হোসেন। ধন্যবাদ জিল্লু ভাই, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় মানুষ বাবুল ভাই। আমরা একসাথে 5ই আগস্টের আগে অনেক টক শো করেছি। হ্যাঁ, যে যেমনটি বলা হলো যে মানুষের ভিতরে যে আশাবাদ সৃষ্টি হয়েছে, এই আশাবাদটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2009 থেকে 2024 পর্যন্ত যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং রাষ্ট্র নিয়ে যে হেয়ালিপানা করা হয়েছে, একটা লুটেরাতন্ত্র, একটা মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছে, রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছিল, রাজনীতির নামে জনসেবা, দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন বলতে কোনো কিছু ছিল না, ছিল শুধু লুটপাট। কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে, কে কার চেয়ে বেশি ভোগবাদিতায় লিপ্ত হতে পারে, কে কার চেয়ে বেশি মানি লন্ডারিং করতে পারে। একটা লোকাল কথা সৃষ্টি হয়েছে হ্যাডাম, কার কত হ্যাডাম সেইটা দেখাবার একটা প্রতিযোগিতা চলছিল। সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে যে সুযোগটা আমাদের সামনে আসছে, এই সুযোগটাকে কাজে লাগাবার এটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। এবং এইখানে তারেক সাহেবকে হি হ্যাজ টু রাইজ টু দ্য অকেশন। আপনার যে সুযোগটা আছে সেই সুযোগে সে সুযোগটাকে কাজে লাগাতে হবে। উনি ব্যক্তিগতভাবে যে ভালো উদাহরণগুলো সৃষ্টি করছেন, মাহাথির মোহাম্মদ ঠিক 9টার সময় অফিসে যেত, উনিও আমি যেটা দেখলাম যে ইন টাইমে অফিসে যাওয়ার চেষ্টা করছেন। ভেরি গুড। উনি যাচ্ছেন এবং সব মন্ত্রীদের, যেহেতু প্রধানমন্ত্রী গেলে যেতেই হবে, অনেকের দীর্ঘকালের অভ্যাস বদলে যেতে ফেলতে হচ্ছে। সেটিং এ ভেরি গুড, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এইটাকে বলা হয়। এই যে 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 উদাহরণগুলো সৃষ্টি করছেন, বাংলাদেশে ওই যে প্রোটোকল যে আমেরিকার মতো 10-12টা গাড়ি, এটা আসলে প্রয়োজন নাই। সেটা উনি কমিয়ে ফেলেছেন। একটা পুলিশি গাড়ি, একটা আর্মি গাড়ি হলে চলে। এটা আমি ব্যক্তিগত, 14টা থেকে বোধহয় 4টায় নামিয়ে এনেছেন। সেনাবাহিনীতে ছিলাম এবং আমি পদাতিক বাহিনীর অফিসার, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। উনি পতাকা উড়াচ্ছেন না, নিজের তেল নিজে ব্যবহার করছেন, সরকার ব্যবহার করছেন না। এই ভালো উদাহরণগুলা, কিন্তু ওই একটা প্রশ্ন আছে যে উনি যেভাবে এখন চলাফেরা করছেন, যেহেতু আপনি একজন সিকিউরিটি এক্সপার্ট, এবং আমাদের মতো দেশগুলোতে সরকার প্রধানদের একটা সিকিউরিটি থ্রেট থাকেই নানা কারণে, এটা ওনার জন্য আসলে কতখানি, উনি কতদিন, যেটা মিস্টার বাবুলও উল্লেখ করেছেন, যে কতদিন উনি রক্ষা করতে পারবেন? আমি মনে করি যে টার্গেট কিলিং স্টপ কোনো সিকিউরিটি সেটা স্টপ করতে পারে না। ওকে, যদি ইফ সামন ইজ টার্গেটেড, এখন টার্গেট কে করতে পারে সেটা করে যে উনি যদি সুশাসন ন্যায় বিচার করে, কোনো ইন্ডিভিজুয়াল একজন স্নাইপার অথবা সেইটা ইজ ভেরি ডিফিকাল্ট। 100% প্রুফ বলতে কোনো কথা নাই। আপনি জন এফ কেনেডি একটা চলন্ত গাড়িতে একদম 3 তলায় বসে একটা শট করছিল মাত্র, অনলি সিঙ্গেল শট, খোলা গাড়ি ছিল, খোলা গাড়ি। আবার বেনজির মারা গেল একদম জনসভার ভিতরে, সিঙ্গেল শট। সো ওনার শাসন ব্যবস্থা কাউকে যদি থাকতে পারে, কিন্তু চলমান অবস্থায় দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমেরিকার মতো এক্সপার্ট যে ইসরায়েল যেটা করতে পারে, উড়ন্ত হেলিকপ্টার থেকে চলন্ত গাড়িতে তারা হিট করতে পারে, ওইটা আপনি মনে করছেন যে উনি যেভাবে আমি মনে করি যে এটা সিকিউরিটি থ্রেট যেভাবে অনেক বলা হচ্ছে ওরকম না। সিকিউরিটি থ্রেটের মাধ্যমে যদি ওনাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, বরং উনি নিজে এখন দেখছেন যে ঢাকার ট্রাফিক ব্যবস্থা আদিম জায়গায় চলে গেছে।
এইটা দেখলাম উনি ওই এবং সে এখন ট্রাফিক ব্যবস্থা যে উন্নয়ন করতে হবে নাইলে না হলে এক্সপার্টের সঙ্গে কথা বলছেন দেখলাম, এবং না হলে কোনো বিনিয়োগকারী আসবে না, দ্যাট হি হ্যাজ রিয়েলাইজড। হ্যাঁ, আর আমরা এক্সপার্ট বলতে সবসময় দেখি ওই যে বুয়েটার একজন আছে, কি নাম ওনার, ওই এক ভদ্রলোক কি ডাকা হয়, আরও বহুত এক্সপার্ট আছে, এক্সপার্ট ছাড়াও অনেক ওপিনিয়ন দেওয়া যায়। কি আমি সেইটা বলি যে উনি একটা ওপিনিয়ন দিয়েছে যে ফ্লাইওভার করা হয়েছে সেগুলো মাত্র এই 20% মানুষ সুবিধাভোগী, হোক 20%, বাট দিস ইজ নেসেসারি। আপনি এইরকম যদি সিস্টেম করে যে ফ্লাইওভার দরকার হবে না, যে রাস্তার কতগুলো কনসেপ্ট আছে, একটা রাস্তা যদি আরেকটা রাস্তাকে বন্ধ না করে তাহলে কিন্তু জাম থাকে না, মানে হাফ ডাক হাফ আপ, সেইটা তো শুরুতে প্ল্যান করে নাই। এবং ঢাকা শহরের যে ট্রাফিক প্রথম যে প্ল্যান, সেই প্ল্যানটা একেবারে সম্পূর্ণ ভণ্ডুল করে ফেলছে। এখন কি করেছে, রাস্তার মাঝখান থেকে ইউটার্ন করেছে। এইটা পৃথিবীর আপনি কোথাও দেখবেন না। কুয়েতের মতো জায়গায় 7টা সার্কুলার রাস্তা আছে, ঢাকা শহরে এখন মধ্যে একটা সার্কুলার রোড নাই। আপনার লন্ডনে আপনার M25 আছে, কোনো বাইরের কোনো গাড়ি শহরে ঢুকতে হয় না। সো এইগুলো অনেকগুলো কমন জিনিস উদাহরণ দিয়ে বলা যায়, কিন্তু কথায় কথায় এখন বলা হয় ফ্লাইওভার মানে এইটার সাথে আমি একমত না ব্যক্তিগতভাবে, আমি লেমেন পার্সন আমি বলছি এটার সাথে আরেকদিন এই প্রসঙ্গে আলোচনা করব। তো সেই জায়গায় বলছি যে রাজনীতির নামে যে মাফিয়া তন্ত্র বা দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়ন আপনার যদি উনি বন্ধ করতে পারে তাহলে উনি 80% সফল হবে। সেই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে দলের ভিতর থেকে। দলের ভিতরে যদি জবাবদিহিতা থাকে, দলের ভিতরে যদি আপনার নৈতিকতা সুরক্ষার ব্যাপার থাকে, তাহলে উনি 80% সাকসেসফুল হবে, এমনিতেই হবে। এইখানে বাইরে অনেক ধরনের কথা ঘুরে বেড়াচ্ছে, যেমন ওনার এই যে মন্ত্রিসভার টিম যেটা নেওয়া হয়েছে, ভালোও বলা যাবে আবার খারাপও বলা যাবে। আওয়ামী লীগের সরকারে 1 ডজন কালেক্টর ছিল। মানুষ দেখতে চায় এই মন্ত্রিসভায় কোনো কালেক্টর থাকবে না। আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছেন না, প্লট নিচ্ছেন না, ভেরি গুড এক্সাম্পল ইউ হ্যাভ সেট। একাধিক আলোচনা আমরা বলেছিলাম যে জামাত এই ধরনের একটা প্রোগ্রাম লঞ্চ বলেছে বিএনপির এর চেয়ে ভালো পলিসি, জনবান্ধব পলিসি দেওয়া উচিত, এবং সেই জায়গায় তারা আসছে। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। নৈতিকতার দিক থেকে আপনি জনগণের উপরে 300% ট্যাক্স আরোপ করবেন, আপনি কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন? আপনি তো রাজনীতিতে আসছেন ভলান্টারি সার্ভিস দিতে, আপনাকে কেউ ডেকে আনে নাই। সো পৃথিবীর কোথাও এরকম যে একটা এক্সট্রা বেনিফিট লমেকার্সে দেওয়া হয় সেটা কোনো উদাহরণ নাই। এইগুলা উনি দেখে আসছেন। এখন এই যে সবার উপরে যে ছেড়ে দেয় সেটা না, দলের ভিতরে জবাবদিহিতা, যে দলের ভিতরে কোনো গ্যাংস্টার হয় কিনা, দলের ভিতরে কোনো ওই যে আমরা যেটাকে বলি যে কোটারি ইন্টারেস্ট, যেটা যে এই গ্রুপ এইটাকে বন্ধ করতে পারলে হি উইল বি সাকসেসফুল। বাবুল শুনছিলেন, এবং দলটাই হয়তো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বা সংকটের একটা প্রধান কারণ হয়ে উঠতে পারে, যেটা আমি ওনার কথায় বুঝলাম, যেটা ইঙ্গিত করা হচ্ছে। যেমন ধরেন অভ্যুত্থানের পরে বিএনপি সবচেয়ে সমালোচনা, এত ত্যাগ নিপীড়ন নির্যাতন স্বীকার করবার পরে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, কিছুটা সত্য কিছুটা প্রোপাগান্ডা, যে বিএনপি একটা চাঁদাবাজ দখলদারির রাজনীতি শুরু করেছে। না, এটা সত্য। অভ্যুত্থানের পরে এই ধরনের সো এখনও বড় চ্যালেঞ্জে দল, যেটা উনি বলছেন যে দলের মধ্যে বা মন্ত্রিসভায় কালেক্টর বা দলই এমন দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হয়ে পড়লো, তো দলকে নিয়ন্ত্রণ করা আমার মনে হয় যেটা হয়েছিল এবং দল এবং সরকারকে এক করে ফেলা। আমরা অনেক সময় রাষ্ট্র এবং সরকারকে যেমন এক করে ফেলি, আবার ক্ষমতাসীন দল এবং সরকারকে এক করে ফেলা হয় না। এটা আমার মনে হয় এইবার আপনারা এই সিমটম দেখবেন না, এবং সরকার গঠনের পরে পরিবর্তন আপনারা দেখেছেন। আপনার বিএনপির বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা, এবং সত্যও কিছু ছিল, ধরেন বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, ধরেন একেবারে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই যে বিএনপির একটা কর্মী নাই। তাই এত বিপুল সংখ্যক দল, তারেক রহমান সাহেব যিনি দায়িত্বে ছিলেন, বিএনপির প্রধান যিনি ছিলেন, তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, যিনি দ্বিতীয় প্রধান তিনি নির্বাসনে ছিলেন, রাজনীতিতে একরকম, সেখান থেকে তিনি দল পরিচালনা করেছেন। এত বড় বিপুল সংখ্যক দল, এর মধ্যে সব ভালো মানুষ, এটা তো আশা করা যাবে না। এর মধ্যে কিছু কিছু সুযোগ সন্ধানী খারাপ মানুষ বা দলেরও তৈরি হতে পারে, সেরকম হয়েছে। এখন কে কোন জায়গা থেকে কী অপরাধ করেছে, ধরেন এই সমাজে বা এই দেশেতে এরকম একটা প্র্যাকটিসই ছিল যে আওয়ামী লীগ যারা করে তারা কোনো খারাপ লোক হইতে পারে না, কোনো ব্যবস্থা, কোনো স্বীকার করা বা ওন করা, এই ধরনের কোনো কালচারই আমরা দেখিনি। ইভেন আমাদের যে আর একটা রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রে প্রায়ই তাই, যে সবই মনে হয় যে জান্নাতি দল, এর মধ্যে কোনো খারাপ লোক আছে বলে আমরা মনে করি না। এখন আমরা বিএনপি
ইন দিস টাইম বা এই অভ্যুত্থানের পরে বা আগে যে বিএনপি বিষয়গুলোকে স্বীকার করেছে, ওন করেছে যে হ্যাঁ আমার দলের লোকরাও খারাপ কাজ করেছে, করে থাকতে পারে, বা এর মধ্যে সব ভালো মানুষ না এটা আমরা বলি না, এর মধ্যে সুযোগ সন্ধানী, দখলবাজ, চাঁদাবাজ কেউ কেউ থাকে, সবাই তো না। হ্যাঁ, তো এইরকম ঘটনা ঘটেছে এবং বিএনপি সাধ্যমতো চেষ্টা করেছে কন্ট্রোল করবার জন্য, অনেক ক্ষেত্রে আমরা পারি নাই, এটাও তো সত্য। আমি বিশ্বাস করি এখন আবার বিএনপি সরকারেও এসছে। ফার্স্ট অফ অল যে মন্ত্রিপরিষদ বা প্রধানমন্ত্রী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মেসেজ, তাদের চলন বলন অনেক কিছু ডিপেন্ড করবে তার উপরে। এবং সরকার গঠনের পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি অনেকগুলো নির্বাচন তো আমি দেখেছি বাংলাদেশে, গণতান্ত্রিক ভালো নির্বাচনে দেখেছি, এমনও দেখেছি যে নির্বাচনের পরে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, দখলবাজি এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। দিস ইজ দ্য ফার্স্ট। আমি আমার এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আসলে তো পত্রপত্রিকায় দেখতাম যে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার ঘটনা নাই বলতে গেলে, এবং আমার এলাকায় এটা 0%। আমরা কনসাস ছিলাম, সচেতন ছিলাম প্রথম থেকেই, আমার প্রশাসনকে আমরা অ্যালার্ট রেখেছি, দেখেন যে যেই যাই হোক না হোক কোনো ঘটনা যাতে না ঘটে। ঘটেনি, কিন্তু ঘটেনি। যেখানে আমাদের এলাকাটা খুব সংঘাতপ্রবণ এলাকা, প্রায়ই মারামারি, কাজিয়া, মাছ ফ্যাসাদ এগুলো লেগেই থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ নির্বাচনের পরে এরকম কোনো বড় ঘটনা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা দেখিনি। সামাজিক সংঘাতও ওইভাবে হয়নি। তো বাংলাদেশ এটা একটা পজিটিভ দিক বলে আমরা মনে করি। আর আপনারা যেটা বলেছেন যে বদনাম, চাঁদাবাজি, দল, সরকার একাকার হয়ে যাওয়া, দুর্বৃত্তায়নের সাথে সংযুক্ত হওয়া, আমি বিশ্বাস করি হ্যাঁ একেবারে সব কিছু আপনি জিরো মাত্রায় নিয়ে আসবেন এটা আশা করা ভুল, বাতুলতা। আমাদের সমাজ, কালচার বা এই এমন একটা কালচার তৈরি হয়ে গেছে কোথাও কোথাও যে এই কালচার থেকে বের হওয়া একটা দুরূহ ব্যাপার, সমস্ত আন্তরিকতা। আপনিও এমন একটা কালচারের ভিতর জড়াই পড়তেছেন বা বাধ্য হচ্ছেন যে এই কালচার এক ধীরে ধীরে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারছেন না, পারবেন না, এমন একটা পরিবেশ। তো আশা করি যে নির্বাচনের পরে মনে হয় বিষয়গুলো একটু আপনারা ওইভাবে পাচ্ছেন না, এবং গ্র্যাজুয়ালি এই বিষয়গুলো একেবারে শূন্যের কোঠায় না আসলেও আগের চাইতে অনেক পরিবর্তন হবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী। সরকার আন্তরিক থাকবে আমি বিশ্বাস করি, এবং সরকার তার যে রাজনৈতিক দল তাদেরকেও নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণ করা। এবং আমি তো দেখি দলের ভিতরে বাইরে সবাই কিন্তু একটা ভীতি সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে, এটা হলো ইন্টারনাল বাস্তবতা। যে যেখানেই আছে, যারাই যেখানে দায়িত্ব নিয়েছেন, নিবেন, বা যে যেখানে আছে, প্রত্যেকের মধ্যেই একটা ভীতি এবং সন্ত্রস্ত প্রধানমন্ত্রীর হ্যাঁ প্রধানমন্ত্রী অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তার ডিজায়ার। অতএব বিষয়গুলো এত সহজ না। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন সরকারের জন্য সামনের দিনগুলোতে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। একটা রাষ্ট্রটা একটা ডিসফাংশনাল স্টেটে চলে গেছিল, একদম ডিসফাংশনাল। আপনার মানে সরকারি ব্যবস্থাপনা থেকে রাষ্ট্রীয় পরিচালনা যে কোনো ক্ষেত্রে বলেন, যে কোনো একটা উদাহরণ দেন যে এটা এমন একটা ডিসফাংশনাল স্টেটে চলে গেছিল, সেইখান থেকে ফাংশনাল স্টেটে আনাটা রিয়েলি একটা চ্যালেঞ্জ। যে উন্নত দেশে একটা চিঠি হারায় না, পোস্ট অফিসে আপনি একটা চিঠি পোস্ট করলেন, সেই চিঠিটা হারাবে না, সেটা ডেস্টিনেশনে যাবেই। আমরা সেই জায়গায় তো আমরা যেতে পারবো না। রেল ব্যবস্থাপনা আপনি বলেন যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে গাজীপুর প্রতি আধ ঘন্টা পর যদি একটা ট্রেন যায়, শুধুমাত্র বাস ব্যবসায়ীদের জন্য এইটা হচ্ছে না। রূপসা থেকে বাগেরহাটে একটা রেললাইন ছিল, সেই রেললাইনটা বাস ব্যবসায়ীরা বন্ধ করে দিল। অথচ হাউস ছিল এখন খুলনা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন হাউস ছিল। অনেকবার বলেছি জিল্লুর ভাই যে স্কটল্যান্ডে আমি গিয়েছিলাম লন্ডনে থাকাকালীন, সমুদ্রের পর থেকেও ট্রেন লাইন। তারেক সাহেব সেইটা বলছিল যে এখন প্রত্যেকটা জায়গায় ট্রেন লাইন। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ যদি এটা করতে পারে। তখন জনপরিবহন, বাস ব্যবসায়ীদের জন্য রাষ্ট্র যোগাযোগ ব্যবস্থাপনা উন্নত করতে পারে নাই। এইটা কোন দেশ আপনি জানেন? সো দিস ইজ এ ডিসফাংশনাল স্টেট। সেইখান থেকে ফাংশনাল স্টেট থেকে উন্নত জায়গায় যাওয়া রিয়েলি অ্যান্ড ট্রুলি হি হ্যাজ গট এ অপরচুনিটি। উনি সত্যিকার একটা অপরচুনিটি পেয়েছে। এই অপরচুনিটি মিস করলে ওনার জন্য ডিজাস্টার হয়ে যাবে। এবং অপরচুনিটি মিস না করতে হয়, সেই জন্য প্রথম কাজ হলো সুশাসন প্রতিষ্ঠা করা, ওনার টিম গঠন করা। একা তো পারবে না, ফুটবল 11 জনের খেলা, রাষ্ট্র তো টিম বলতে কি? টিম 500 লোক দরকার, এক্সপার্ট অ্যান্ড অনেস্ট, ডেডিকেটেড অ্যান্ড কমিটেড। ডেডিকেটেড করে সেই জায়গায় আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো এইরকম একটা অপদার্থ লোক এখানে বসান, তখন দায়ভারটা এসে পড়বে আপনার ঘাড়ে। কারণ আপনি সরকারে আসছেন, আপনি এরকম একজন লোক বসাইছেন। একটা এমডি হতে যে কোয়ালিফিকেশন দরকার হয় ওনার সেটাও নাই। যেমন চুপ্পু সাহেবের ব্যাপারে বলা হয় যে উনি হাইকোর্টের জাজ হতে পারেন নাই, কিন্তু ওনাকে এমন জায়গায় বসায় যে জাজদের উনি ওথ সেরিমনি করবেন, এরকম এই ব্যাপারটা এরকম হয়েছে।
সো আপনি কোনো বিবেচনায় একজন লোন ডিফল্টারকে বানাতে পারেন না। সে যত এটা একদম ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে এটা এখন মানুষ দেখবে যে আপনি ব্যবস্থা নেন কি না। তখন ব্যবস্থা না নিলে কিন্তু এটা নিয়ে এই হাইকোর্টে বারান্দায় মানে প্রথম 3টা আলাপের ভিতরে এইটা আসে যে এই লোক কীভাবে হলো। আমি বললাম এইটা। সো ওনার তাহলে ওয়ালের লেখনগুলো পড়তে হবে। শুধু ইন্টেলিজেন্স সার্ভিস 3টে জায়গা থেকে তো মূলত একটা পায়, ইন্টেলিজেন্স পায় প্রধানমন্ত্রী। মানে আপনি কি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন না যোগ্যতা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? কারণ যোগ্যতা তো হয়তো দেখতে হলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে যে সে কি করতে। যোগ্যতা এবং অ্যাপয়েন্টিং প্রসেস এরকম একটা জায়গা হলে এরকম না। আরও থ্রেড বিয়ার আমার জানার অধিকার আছে আপনি কোন বিবেচনায় ওখানে তাকে আপনি দিলেন, তার কি কোয়ালিফিকেশন, সে যে এইটা কেনে নাই সেইটা আমি নিশ্চিত হতে চাই। আমি দেশের নাগরিক হিসেবে আমি সেটা নিশ্চিত হই যে এইখানে ম্যানিপুলেটেড হয় না। এবং আমরা জানি এই ধরনের পদে 100 কোটি টাকা লেনদেন হয়। সেইটা তাহলে এটা একটা চ্যালেঞ্জ তার কাছে যে উনি এইখানে যে যোগ্য প্রার্থী সেইটা করতে হবে, নোটিফাই করতে হবে জনগণকে যে কোন বিবেচনায় কিভাবে। আর যে লোকটা তার বিরুদ্ধে সমালোচনা থাকবে, একটা লোককে তো এইভাবে বিদায় দেওয়া হয় না, ভেরি ডিসগ্রেসফুল ওয়েতে। এইটা তো এখন তো ওইরকম ভয় নাই যে ওইটা চর দখলের মতো হয়ে গেল না। সেদিন বলি যে আপনি দুর্বৃত্তায়নের কথা যে বলছিলাম, আপনি আমাদের নৈতিকতা এবং সোশ্যাল ক্রাইম এমন জায়গায় চলে গেছে। আপনি যদি 3টা ঘটনা একটু উল্লেখ করেছিল ভাই, ছোট ভেরিয়া নরসিংদীতে আপনার বাবার কাছ থেকে মেয়েকে ছিনাই নিয়ে ধর্ষণ করে রেপ করলো। আর পাবনাতে কি হলো, দাদিকে খুন করলো, নাতিকে নিয়ে রেপ করে তাকে খুন করলো। আপনি দেখেন যে ক্রাইম কোন লেভেলে চলে গেছে। আরেকটা কি হলো, পুলিশ চিটাগংয়ে পুলিশ প্রহরায় একজন ব্যবসায়ী আছে, পুলিশ আছে, এরপর সকালবেলা যায় ব্রাশ ফায়ার। তাইলে জনগণ দেখতে চায় যে এদেরকে আপনি দ্রুত বিচার আইন আছে। আপনার চিটাগংয়ে যে ঘটনা ঘটছে, দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং, ভেরি ভেরি। মানে এখানে তার কাছে 200 কোটি টাকা চাওয়া হয়েছে, যেটা পত্রিকা আসছে, দেওয়া হয় নাই। সকালে যে একটা এখন মধ্যে অ্যারেস্ট হলো না কেন? ওয়ার ইজ দ্য ফায়ার? গভর্নেন্স, আইন শৃঙ্খলা, এগুলো চ্যালেঞ্জ উনি মনে করছেন? না, চ্যালেঞ্জ আছে, দিস ইজ ট্রু। ওই চিটাগাং ঘটনা যেটা উনি বলেছেন আমরাও দেখেছি, এটা একটা আতঙ্কজনক ব্যাপার, সত্য। এবং এতক্ষণ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, হয়তো নিশ্চয়ই আমার মনে হয় সে বিষয়টা নিয়ে কাজ করছে এবং গভর্নমেন্ট এটা নিয়ে কনসার্ন, আমি সিরিয়াস। আর নরসিংদী আর ইসের যে ঘটনা ঘটেছে, এটা একজাক্টলি উনি যেটা বললেন হুবহু এরকম ঘটনা কিনা আমি জানি না। অনেক সময় একটা ঘটনা রংচং দিয়ে হয়, আর বাংলাদেশে তো অপরাধ হয়, প্রতিনিয়তই অপরাধ হয়। এবং অপরাধ হয় এটাও যেমন সত্য, অপরাধকে আবার প্রশ্রয় দেওয়া হয় এটাও সত্য, দেওয়া হয়েছে। তো এখন ঘটনা ধরেন অপরাধ একেবারে হবে না এই নিশ্চয়তা গ্যারান্টি কেউ দিতে পারবে না। অপরাধকে প্রশ্রয় কেউ দিল কিনা, অপরাধ হলে তার শাস্তি হলো কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে আমি বিশ্বাস করি যে সামাজিক যে অপরাধগুলো হচ্ছে বা হয় সেগুলোকে মানে প্রশ্রয় দেওয়া বা সেগুলোকে রিকগনাইজ করা, এটা আমার মনে হয় এটা হবে না। আই এম শিওর যে আপাতত এগুলো হবে না। বিএনপির পক্ষ থেকে সেগুলো কেউ দেওয়ার সাহস পাবে না, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। সেকেন্ড থিং, বাংলাদেশ ব্যাংকের যে ইস্যুটা, এটা একটা আলোচিত ইস্যু, সত্য ঘটনা যে অনেকেই আলোচনা করছেন, প্রশ্ন করছেন। এখন একটা নতুন সরকার হয়েছে, আমি জানি না ওনার ঋণ সত্যি সত্যি উনি ঋণ খেলাপি কি খেলাপি না, আমি ওনাকে চিনি, উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে সজ্জন মানুষ। ওনাকে আমি যতটুকু চিনি, নিবিড়ভাবে নাও চিনলে ওনার ব্যক্তিগত জীবন আচার, কথাবার্তা, চলন বলন বা ওনার এফিসিয়েন্সি বা ওনার পড়াশোনা সম্পর্কে আমার কিছু ধারণা আছে। ভালো মানুষ বা জানাশোনা মানুষ। এখন ঋণ খেলাপি কিনা আমি ঠিক জানি না, বা ঋণ খেলাপি হলে বাংলাদেশ ব্যাংকে দেওয়া ঠিক কিনা, এটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় কিনা, সেটা প্রশ্ন হতে পারে। এটা হলো একটা ইস্যু। রিশিডিউল করেছেন, বাট খেলাপি তো খেলাপি। রিশিডিউল তো এটাও তো আবার বৈধ। রিশিডিউলটাও তো, যেমন রিশিডিউল করলে তো আমরা নির্বাচনও করতে পারি, কিন্তু এমপিও তো হতে পারে। এমপি যদি হতে পারে, কিন্তু হতে পারে, বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট, আমরা জানি যে নির্বাচন করার জন্য আসলে রিশিডিউলটা করা হয়। হ্যাঁ, তো গভর্নর কেন হয়? যিনি এমপি হতে পারেন, যিনি মন্ত্রী হতে পারেন, তাহলে গভর্নর কেন হতে পারবেন না? এটা একটা ইস্যু, আলোচনা না দিলেও হতে পারতো, সেটা অন্য আলোচনা। কারণ তিনি তো রেগুলেটর। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো যে তার দক্ষতা, অভিজ্ঞতা, সেই জন্য তো আপনাকে সময় দিতে হবে। একজন সাইফুর রহমান সাহেব, উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। ওনাকে প্রথম যখন অর্থমন্ত্রী করছিলেন জিয়াউর রহমান, তখনও সমালোচনা হয়েছিল যে একজন, কারণ আমরা অর্থনীতিবিদ বুঝবে দেশ বিদেশের সব অর্থনীতির গ্রাজুয়েট, এমফিল, পিএইচডি, গবেষণা এগুলোকেই বুঝি।
এইসব মানুষ, কিন্তু সাইফুর রহমান তা ছিলেন না, কিন্তু সিম্পল একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন উনি। কিন্তু এখন পর্যন্ত বলা হয় যে উনি দেশ বরণ্য অর্থনীতিবিদ। আপনার যে সালেহউদ্দিন, ফরাসউদ্দিন যাদের কথা, তাদেরকে কিন্তু আমরা প্রথম চিনতাম না। হ্যাঁ, আর এরপরে সবচাইতে বড় কথা যে সরকারের কিছু নীতি, পলিসি এবং কর্মসূচি আছে, সেই কর্মসূচির সাথে একাত্ম হওয়া বা খাপ খায়ে চলার জন্য সামাজিক কর্মসূচি, সামাজিক সুরক্ষার কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বা সরকারের নীতি কর্মসূচিকে সমর্থন জানানোর জন্য তো একজন মানুষের প্রয়োজন আছে। তো সরকার সেটা মনে করেছে। ভুল কি শুদ্ধ হলো বা ভালো কি মন্দ হলো, সেটা আপনি যদি সময় দেন তার কাজের উপরে আমরা মূল্যায়ন করতে পারবো। আর এই নিয়োগীদের শেষ নিয়োগ বাংলাদেশ ব্যাংকের নট দ্যাট। সরকারের 10টা কাজের মধ্যে একটা কাজ নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, হতেও পারে, ভুলও হতে পারে, আমি এটাকে একেবারে ডিপেন্ড করছি নট দ্যাট। তবে আমার মনে হয় এর মধ্যে দিয়ে কি যেন বলে যে একটা বিজ্ঞাপন দেখতাম যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো, এরকম তো কিছু হতে পারে। জি, না, এটা তো আমরা সেই আশা করতেই পারি, কিন্তু আবার আমাদের এই টলারেন্স থাকতে হবে, সমালোচনা গ্রহণ করা এবং সেখান থেকে লেসন। আমি মনে করি যে তারেক সাহেবের সবচেয়ে ভালো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো সমালোচনাকে উনি কতটুকু ধারণ করবেন। এই প্রেসিডেন্ট জিয়ার মতো, হ্যাঁ, করছেন বলে তো মনে সমালোচনা তো হবেই। না, আমি বলছি করছেন বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। সমালোচনাকে উনি ধারণ করতে পারে, এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করেছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আবার করব, প্রসঙ্গ আসলেই করব। কিন্তু একটা জিনিস তারা ক্রেডিট পাবে, সেটা হলো তারা কারো মুখ বন্ধ করে নাই। সেটা তাদের ক্ষমতা আছে না না আছে, ইচ্ছে করে নাই। পুলিশি অব্যবস্থা ছিল, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ছিল, পুলিশের উপর তাদের ওইরকম কর্তৃত্বও ছিল না, কন্ট্রোল ছিল না। সো কিন্তু কারো মুখ আটকেই না তারা, এবং সেইটাও হচ্ছে যার খুশি। আপনার হোয়াইট হাউসে বোঝায় ট্রাম্পের আগের টার্মে সমালোচনার এরকম মাত্র যে তাকে উলঙ্গ স্ট্যাটাস করে তারপরে তার গ্রোয়িংয়ের উপরে কন্টিনিউয়াসলি ব্রডওয়েতে কিকিং করতেছে। পুলিশ দাঁড়াই বসে, ডু ইউ টেক কফি, এরকম। হোয়াইট হাউসের সামনে একটা ছাতি অন করে এসে 2 ঘন্টা অ্যাবিউজ করে গেল। এবার যাওয়ার সময় পুলিশ আর ইউ ওকে বলে, ইয়েস আই এম ওকে, ছাতিটা বন্ধ করে চলে গেল। এই পর্যন্ত তাদের সমাজ টলারেন্ট। লন্ডনে সোসাইটির ওই যে বেনিফিট খায়, সোশ্যাল বেনিফিট খেয়ে সরকারকে কন্টিনিউয়াসলি গালিগালাজ করে, কিন্তু কখনো ওই বেনিফিট আটকায় না। আর এখানে কোনো একজন লোক হলে, যেটা আগের সরকার করছিল, যে ও একটু ভিন্নবাদ, তাহলে ওর কী কী বেনিফিট আছে সেগুলো আটকায়। ব্যক্তিগতভাবে আমিও ভিকটিম ছিলাম। যাই হোক, আমি মনে করি এই সরকারের সামনে যেহেতু সুযোগ আসছে, আমি এই প্রোগ্রামের মধ্যে বলি, যেহেতু আমাদের সামনে একজন ল মেকার্স আছে, বাউল ভাই আমাদের গুড ফ্রেন্ড, যে এই বিভিন্ন কাজ তো অনেক আছে, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আমি নোট করে নিয়ে আসছিলাম যে এইটা সরকার বিবেচনায় নেবে কিনা। আমাদের প্রকৃত শহীদদের সংখ্যা 1971 সালের, এইটা নিরূপণ করার জন্য একটা কমিশন হতে পারে, এবং এটা মেজর হাফিজ এখানে আসছে, তো সে যদি এটা করে এটা খুব ভালো হবে। কারণ এখনও 5% এররে একটা কমিশন করে সঠিক শহীদ যারা, তাদের সংখ্যা বাইর করা সম্ভব। আপনি যদি লিভিং ফ্রিডম ফাইটার্সদেরকে যদি বেনিফিট দেন, তাহলে যারা মারা গেছে, শহীদ হয়েছে, দে ডিজার্ভ মোর। এইটা রাষ্ট্রের একটা বড় ধরনের দায়িত্ব। একই সাথে 24-এর যারা ইনজুর্ড হয়েছে বা শহীদ হয়েছে, এইটা এখনই একটা সংখ্যা নির্ধারণ করা উচিত, ভবিষ্যতে বেনিফিট দিতে আবার ব্যবসা শুরু না হয়। সো এই মুক্তিযোদ্ধা নামে ব্যবসা, এবং লজ্জিত হতে হয়, বিদেশে ছিল কালো মানিক, শামসুদ্দিন মানিক চৌধুরী, সেও ফ্রিডম ফাইটারের নাম লাগিয়ে বেনিফিট পেত, এবং বিএনপির এই একই ক্যাটাগরিতে খন্দকার মোশাররফ হোসেন এই বেনিফিট নিচ্ছে। এইগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, আমি মনে করি। 2 হলো বসুন্ধরা গ্রুপের মতো যারা দুষ্ট ব্যবসায়ী আছে, পত্রিকার রিপোর্ট অনুযায়ী 1,200,000 একর জমি তারা দখল করে আছে। 1,02,000 একর, একদম অন রেকর্ড, এই পত্রিকার রিপোর্ট আছে। আমি সেটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে একটা চিঠি লিখছিলাম যে আপনারা একটা কমিশন গঠন করেন। এই জমিগুলো হলো খাল, নালা, বিল, এমনকি কবরস্থানের জমিও তারা দখল করছে। এই দিনই যে তারা কমিশন করে জনগণের কাছে ফেরত দেওয়া, আর সেখানে যদি বাড়িঘর উঠে থেকে একটা ব্যবস্থাপনা করবে যাতে জনগণ ওখান থেকে বেনিফিট পায়। এই 2টা জিনিস। 3, 120টি চুক্তি এবং সমঝোতা স্মারক যে ইন্ডিয়ার সাথে হয়েছে, সেইটা একটা রিভিউ, যে কতখানি একপেশে হয়েছে, এবং এইটা জনগণের স্বার্থের বিপক্ষে যেটা, রাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যেটা, সেটা যদি করে, আমি মনে করি এটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে এই সরকারের। এই আশাবাদটা আমি আপনার এই অনুষ্ঠানের মধ্যে ব্যক্ত করব। সো এইটা সম্ভব, কারণ বড় ধরনের ম্যান্ডেট নিয়ে এই সরকার, যারা স্ট্রং ম্যান্ডেট নিয়ে আসে, তাদের ইন্টারনাল রিফর্মস এবং ফরেন পলিসিতে স্ট্রং অবস্থান নিতে পারে। আমি দুটো প্রসঙ্গটা, একটা হচ্ছে যে মাদক একটা বাংলাদেশের বড় সমস্যা, তো এই সমস্যা কিভাবে, এবং
কিভাবে সমাধান করা হবে বা এটা প্রায়োরিটি লিস্টে কোন জায়গায় আছে সেটা একটু বুঝতে চাই। সেকেন্ড হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি সামনে সামার এবং ইতিমধ্যেই সংকট ধীরে ধীরে দেখা যাচ্ছে এবং বিএনপি তার আগের বারে যখন ক্ষমতা ছিল যেসব কারণে সবচাইতে বেশি সমালোচিত হয়েছে বা মানুষের ক্ষোভের কারণ হয়েছে বিএনপি ওই শাসনামল, তার মধ্যে বিদ্যুৎ সেক্টর একটা অন্যতম। তো এবার কি হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা আপনি যেটা বললেন মাদক, এটা সর্বনাশা ব্যাপার হয়ে গেছে এবং ঘরে ঘরে গ্রাম বাংলায়, শুধু আমাদের এলাকা না, সব জায়গায় মাদক এত বিস্তার লাভ করেছে, তরুণ যুব সমাজ একটা অধঃপতনের দ্বার প্রান্তে একদম। এখন কিভাবে আপনি মাদক থেকে উদ্ধার করবেন, কি করবেন আমি জানি না। হয়তো আপনি একটা মাদক ব্যবসায়ীকে ধরলেন এবং তারা সমাজে এমনভাবে জাল বিস্তার করে আছে যে কোথায় হাত দেবেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়, এরকম একটা অবস্থা। ধরেন আপনি একটা মাদক কারবারিকে ধরে ফেললেন, যিনি মাদক সেবন করেন তার কি বিকল্প সোর্স তো তার খুঁজবে, সে কিন্তু মাদক নিয়ে বন্ধ করবে না। হ্যাঁ, তাহলে কি আপনার কাজ এলো, যিনি মাদক আসক্ত হয়ে গেছেন, অসুস্থতা এক ধরনের। হ্যাঁ অসুস্থতা, তাকে আপনার ট্রিটমেন্ট করা বা রিহ্যাব এটা করা। তো এটা আপনি কয়জন, এটা কি রাষ্ট্র পারবে? যত মাদকাসক্তের সংখ্যা, তার মানে কি এই সমাজ, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জেস। মাদকটা ধরেন আপনি ধরবেন এবং মাদকের সাথে শুধুমাত্র মাদক আসক্ত আর মাদক ব্যবসায়ী না, এর সাথে সমাজ ধরেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা প্রশাসনের লোকজনও নানানভাবে জড়াই গেছে। একটা জালের মতো একটা নেটওয়ার্ক হয়ে গেছে সর্বব্যাপী। আপনি একজন এমপি সাহেব ইচ্ছা করলেই সব রাতারাতি উৎখাত করে দিতে পারবেন সেটা না। এর থেকে একটা বিকল্প পন্থা কি বের করা যায়? মাহাথির মোহাম্মদ একবার এসে বলছিল, এখন এই কথা সব কথা তো আসলে মিডিয়াতে বলাও ঠিক হবে না, এটা কিভাবে নির্মূল করা যাবে, কি করা যাবে, নানান ধরনের সমস্যা। গণতন্ত্রের তো ধরেন কিছু কি বলে দুর্বল দিকও আছে, যে মানে ওই মাহাথির মোহাম্মদ বলছিল যে সরকারকে শুধু জনপ্রিয় হইলে চলে না, সরকারকে কিছু ভালো কাজও করা লাগে। এখন ভালো কাজ যদি করতে যান, জনতুষ্টির দিকে তাকালে বিবেচনা করে ভালো সব কাজ ভালো যদি আপনি করতে যান, তথাকথিত গণতন্ত্র দিয়ে হবে না, হয় না সর্বক্ষেত্রে। আবার এটাও ঠিক যে গণতন্ত্রহীন শাসন ব্যবস্থা আমাদের দেশে মানে ভয়ঙ্কর আকার ধারণ করে, এটাও যেমন ঠিক। আবার গণতন্ত্র দিয়ে না, কিন্তু আপনি মাদক ধরেন নির্মূল করবেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটার জন্য তো আপনার গণতন্ত্রের চর্চার দরকার নেই। এটা তো ব্যারিস্টার সরোয়ারকে ডেকে জিজ্ঞেস করার দরকার নেই, আসেন আমরা কিভাবে এটা। না, আমি শুধু মাদকের কথা বলছি না, এমন অনেকগুলা বিষয় আপনার এখানে মানে জড়িয়ে গেছে, মানে আষ্টে পৃষ্ঠে জড়াই আছে। শুধু মাদক না, আর অনেকগুলো ইস্যু আছে যেগুলো বললে না ট্রু হ্যাঁ বললে আমার ভোটও থাকবে না, দলের রাজনীতিও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই বিষয়গুলো করবার প্রয়োজন আছে। সেই জন্য সেই বিষয়গুলোর প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই বিষয়গুলা ঠিক করে পরবর্তীতে আমার মনে হয় এগুলো সর্বদলীয়ভাবে আলোচনা করবার প্রয়োজন আছে, যদি আপনি সত্যিকার অর্থেই জাতি রাষ্ট্রের একটা কল্যাণ চান, মঙ্গল চান। আর মাদক, হ্যাঁ এটা মাদকের বিকল্প কি কি আপনি করতে পারেন, হ্যাঁ, বা মাদক থেকে ছেলেদেরকে করার জন্য বিকল্প আপনি কি কি কর্ম মানে বিনোদন, কি কি খেলাধুলা বা আরও বিকল্প কি আছে যেটা ক্ষতিকর না, এই ধরনের চিন্তা আপনার কতটুকু করা যায়। তা এইটাও কিন্তু একটা ব্যাপার আছে। রাতারাতি না হলে শুধু মাদক, আপনি একজন, দুইজন, 10 জন মাদক কারবারিকে ধরে গ্রেপ্তার করে, আবার এখানে আইন কি আছে আপনি জানেন না, কিভাবে এরা মুক্তি পেয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো, যে মাদক 5,000 পিস 10,000 পিস, আমি জেলে ছিলাম, মানে এমন সব মানুষ, এমন সব অবয়ব, দাড়ি টুপি মানে জুব্বা, এরা মাদক কারবারি হিসেবে, এবং মৌলানা মুফতি এরকম লোকও আছে। এবং কক্সবাজারের ওদিকে আপনি টেকনাফের ওদিকে যদি যান, এই ব্যবসা যে খারাপ ব্যবসা, এটাও অনেকে মনে করে না এখন আর। হ্যাঁ, মনে করে এটা তাদের একটা হালাল রুজির একটা অংশ। হ্যাঁ, তো এই বাস্তবতা হয়ে গেছে ইয়াবা মাদক, এবং কাউকে আপনি আটকে রাখতে পারছেন না। পুলিশকে দিয়ে জোর করে আপনি ধরানোর পরে 15 দিন, 1 মাস, 2 মাস আবার জেল থেকে এরা বের হয়ে যাবে, আইনের ফাঁক দিয়ে, পকড় দিয়ে। সেই জন্যে প্রত্যেকটা জায়গায় আপনার মনে হয় একটা কি বলে সংস্কারের প্রয়োজন আছে, আইন পরিবর্তনের প্রয়োজন আছে। দৃষ্টান্তমূলক যদি না হয়, সেবনের অপরাধ, বিক্রির অপরাধ, বা এদেরকে কিভাবে জেল থেকে বের করার। এখন আপনি যদি মাদক কারবারিকে আটকায় রাখতে চান, আপনাকে অন্য মিথ্যা 5টা মামলা দিয়ে আটকাইতে হবে। তো এইটাও তো হলো না, কেন হবে? যিনি মাদক ব্যবসায়ীর সাথে ভয়াবহ ব্যবসা অপরাধ তো হইতে পারে না। তো সেই জন্য আইন পরিবর্তনের কি প্রয়োজন আছে, যাতে একজন মাদক সহজে জামিন না পাইতে পারে।
সেটা যেমন একটা ব্যাপার। তারপরে পুলিশের মধ্যে যারা মাদক কারবারিদেরকে বেশি বেশি গ্রেপ্তার, তাদের পুরস্কারের ব্যাপার, তিরস্কারের ব্যাপার, এইগুলো আছে, অনেকগুলো কাজ আছে আসলে। এই চ্যালেঞ্জগুলা আমি আরেকটা, আমার হাতে খুব বেশি সময় নেই, এই চ্যালেঞ্জগুলা সরকারকে নিতে হবে। জনপ্রতিনিধি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী একা পারবেন না। আমরা যারা ওনার এই আইন পরিষদে আছি, তারপরে ক্যাবিনেটে যারা আছে, বিভিন্ন প্রশাসনে যারা আছে, প্রত্যেকে একটা টিম ওয়ার্ক হইতে হবে এবং প্রত্যেকের এই বিষয়গুলো পুরস্কার তিরস্কারের ভালো কাজের এগুলো থাকতে হবে। যদি থাকে তাহলে পরিবর্তন নিশ্চয়ই হবে। একেবারে সবটুকুর পরিবর্তন না হলেও অনেকাংশে পরিবর্তন সম্ভব। জি, বিদ্যুতের প্রসঙ্গটা আমি টেনেছিলাম, খুব বিদ্যুৎ আর ছোট করে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। 1-1.5 মিনিটে শেষ হ্যাঁ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে, এবারে আরো বেশি হবে। আমি আশা করতাম যে এই উপসাগরের যুদ্ধটা যদি না হইতো ইরানের সাথে, এবং এই যুদ্ধের কতদিন প্রসার হবে এরপর অনেক কিছু ডিপেন্ড করবে। না হলে গরমের সিজনে অবশ্যই এটা একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে দেখা দিবে বলে আমরা মনে করছি। এমনিতেই আমাদের অর্থনীতি বিরাট ঝুঁকির মধ্যে আছে, সত্য কথা, বিরাট ঝুঁকির মধ্যে আছে। তো তারপরে গণতন্ত্র আসছে, এটা একটা স্বস্তির জায়গা ছিল মানুষের, যারা বিনিয়োগকারী তাদের জন্য, দেশি বিদেশি। কিন্তু এই একটা বিরাট যুদ্ধ নিশ্চয়ই এর ব্যত্যয় ঘটাবে। আমি জানি না এটা কোথায় যায় থামবে। না দেখুন, এই বিদ্যুতের যে অবস্থা ছিল, আলোচনাটা শেষ হোক। বিদ্যুতের যে অবস্থা ছিল, সেই বিদ্যুৎ একটা জায়গায় আসছে। অন্তত এখন লোডশেডিং নাই এই মুহূর্তে। আমি অন্তত ঢাকায় দেখি নাই, গ্রামে হয় কিনা আমি জানি না। সো বিদ্যুৎ মন্ত্রী যদি বলে যে লোন পরিশোধের চেয়ে লোডশেডিং ভালো, এইটা মানুষ গ্রহণ করবে না। ঋণ করার, হ্যাঁ, ঋণ করে, যেটা তো 2001 থেকে 6 বিএনপির পতনের যতগুলো কারণ ছিল তার ভিতরে একটা ছিল বিদ্যুৎ অব্যবস্থাপনা। এই তাকেই এবার ফুল মিনিস্ট্রি করে বিদ্যুতের জায়গায় দেওয়া, এবং সে যদি এই ধরনের বক্তব্য দেয়, এইটা মানুষ পজিটিভলি নেবে না। আবার অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এটা তো আমরা জানি। তো সেইখানে যদি বলে যে ঋণ বাড়াতে হবে, এইটাও মানুষের কাছে একটা সংখ্যা সৃষ্টি হয়। সো এই স্টেটমেন্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হওয়া উচিত। আপনি আসছেন আপনাকে এই চ্যালেঞ্জ উত্তরণ করার জন্য, অতএব এখনই যদি জনগণের ভিতরে যদি এটা ভয় ধরাই দেন, তাহলে সেটা একটা দুঃসংবাদ বয়ে যায় বিভিন্ন জায়গা। সো এই মাদক ব্যবসা, আমি যেটা দেখছি ব্যক্তিগত আমার যে নলেজ আছে, যে এর সাথে বাউল ভাই একজন ভালো লমেকার হবে, কিন্তু দেয়ার আর মেনি এমপিস যারা ডাইরেক্ট মাদক ব্যবসার সাথে জড়িত। টপ অফ দ্য টপ আওয়ামী লীগের যে মানে ওই যে ওর নামই হলো মাদকবদী। তো এরকম আমার এক বন্ধু এসএসএফে চাকরি করতো, আমার একবার জুনিয়র, ওখানে আমেরিকা থাকে। তো ও আমাকে বললো যে তুমি আমেরিকা গেলে কেন? বলে যে বাংলাদেশে কোনোদিন স্যার আসবে না, শোষণ আসবে না। ও এসএসএফে সে সংসদ ভবনের সামনে 2 মাদক কারবারি ধরা পড়ছে, এবং এই এলাকার এমপি তাকে ফোন দিছে, মেজর সাহেব আপনি একটু ছেড়ে দেন, এই লোক দুটো আমার। এই হলো বাস্তবতা। সংসদ সদস্যরা যদি মাদক চোরাকারবারির কমিশন না পায়, 80% মাদক কারবারি বন্ধ হয়ে যাবে, 80%। এরপরে 20% যেটা থাকবে সেইটা এমনি নিবারণ করা সম্ভব। আরেকটা জিনিস যেটা এখন এই দলের সামনে চ্যালেঞ্জ, বিএনপির সামনে, যে সংসদ সদস্য এবং মন্ত্রীরা তাদের সম্পত্তির হিসাব, এইটা তারেক সাহেব করবে কিনা, যে আপনারা আপনাদের সম্পত্তির হিসাব এখন দিবেন এবং প্রতি বছর জনগণের সামনে উন্মুখ করবেন আপনি বৈধভাবে কতটুকু ইনকাম করেছেন। এই যে সংসদ সদস্য হয়ে মানে একটা মানি মেকিং মেশিন হয়ে যায়, এইটাকে বন্ধ করতে হবে। তাহলে এইটাই যে কমিশন বাণিজ্য, এই মাদক ব্যবসা, তারপরে বিভিন্ন জায়গা, এইটা যাদের যে সমস্ত হানি এই একটা শুধু এমপি পদের সাথে, এইটা থেকে যদি উনি এটাকে ডিসঅ্যাসোসিয়েট করতে পারে, তাহলে এটা একটা ভালো গুড গভর্নেন্সের দিকে যাবে বলে আমি মনে করি। আর একটা দেশে যে চাঁদাবাজ একটা ক্রাইসিস হইতে পারে, সেইটা এখন বাংলাদেশে আছে। তো চাঁদাবাজটা ওই সুশাসনের সাথে জড়িত। আপনার সুশাসন থাকলে সেখানে চাঁদাবাজি হতে পারে না। আপনার জায়গায় আপনি একটা বাড়ি উঠাবেন আর রাজনৈতিক গুন্ডাদেরকে আপনি চাঁদা দেবেন, এটা তো অগ্রহণযোগ্য। ঢাকা শহরে অনেক জায়গায় ফুটপাতি নেই, ফুটপাত দখল করে রাজনৈতিক মাস্তান এবং পুলিশ একাধারে মানুষের উপরে জুলুম করছে, মানুষ রাস্তা থেকে হাঁটতেছে, ছোটোখাটো ব্যাপার। আরেকটা জিনিস বলি আপনাকে, যে আমাদের রাজধানী শহরে রাস্তা পারাপারের একটা ব্যবস্থা নেই। আমি ওই জাইমা রহমান দুই একটা কথা শুনছিলাম, সে বলছে যে রাস্তা পারাপার কোনো ব্যবস্থা নেই। এখন তাদের মুখ থেকে আনলে তখন এটা পলিসি মেকিংয়ে সোজা হয়। একটা রাজধানী শহরে রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা নাই, তাহলে আমরা কত মানে আদিম জায়গায় আসি, মানুষ যেখানে দেখে সেখানে পারে বা যেখানে খুশি সেইখানে দাঁড়ায়। অন্তত এই চ্যালেঞ্জটা উত্তরণ করেন, এইটা তো 7 দিনের ভিতরে করা সম্ভব। না, ওই যে বলে না, শেষ কথা হলো এটা, ইমরান খান যখন কাপ আনলো 92-তে ওয়ার্ল্ড কাপ, তখন একটা সমীকরণ ছিল এরকম যে কি নিউজিল্যান্ডের সাথে জিততে হবে, এর হারতে হবে, পাকিস্তানের এই পরিমাণ এই জিততে হবে, বিরাট একটা সমীকরণ। তখন একটা পত্রিকার লিড নিউজ ছিল যে সমস্যার বাধায় আগলানো পথ, তবুও আশায় বাধা বুক,
কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে, ওইরকম আর কি। তো আমাদের বিরাট সমস্যা সামনে, আসলে সমস্যার বাধা আগলানো পথ। একজন ক্যাপ্টেন আছে তারেক রহমান সাহেব, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই। আমাদের এই জাতি বিরাট জনগোষ্ঠীর এই জাতি, ক্ষুদ্র ভূখণ্ড হলেও আমাদের আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতিতে একটা বিরাট প্রভাব আছে, একটা জনগোষ্ঠী আছে, দেশে বিদেশে একটা তারুণ্যের শক্তি আছে। এই শক্তিকে কাজে লাগিয়ে একটা সুশাসন তৈরি করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ আমাদের গতিপথকেও আটকাতে পারবে না। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেস্ট টাইম সরওয়ার হোসেন এবং মিস্টার শহীদ ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, সরকার মাত্র কয়েকটা দিন হলো তার যাত্রা শুরু হয়েছে, সবাই পর্যবেক্ষণ করছে। এখনই চূড়ান্ত বা সমালোচনা করবার জায়গায় যাবার সুযোগ নেই। তবে শুরু থেকে সমালোচনাটা যদি যেখানে যেখানে ভুল হবে, সেটা যদি সমালোচক যারা আছেন বা প্রতিপক্ষ যারা আছেন বা তারা তুলে ধরেন এবং সেটা যদি সরকার সাদরে গ্রহণ করতে পারে সেই মতামতকে, সেটা তাদের জন্যই কল্যাণকর হবে। অনেকগুলো চ্যালেঞ্জের প্রসঙ্গ আলোচনার মধ্যে এসছে, সুশাসনের প্রসঙ্গ এসছে, রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন, দুর্বৃত্তায়ন, এই প্রসঙ্গগুলো এসছে। তবে এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ গোটা দেশ জুড়ে, সেটা হচ্ছে যে মাদক সমস্যা। এবং এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আপনারা জানেন যে এসিড ছুঁড়ে মারা এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবং সেটাকে কিন্তু সেই সময় আইন কানুনের মধ্য দিয়ে, পদক্ষেপের মধ্য দিয়ে বেশ ভালোভাবেই সমাধান করতে গেছে এবং এখন আমরা সেটা শুনি না। কাজেই আমরা মনে করি যে ভালো আইন এবং আইনের প্রয়োগ থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট একটা বড় সংকট এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ সেই সংকটকে আরও বাড়িয়ে তুলবে। কাজে এই বিষয়ে সরকারকে খুব দ্রুত কিছু মনোযোগ দেওয়া বা পদক্ষেপ নেওয়ার এখন থেকেই নিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।